আগের ভিডিওতে আমরা রেট অফ অ্যাপিয়ারেন্স এবং রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এই জিনিসটা কি সেটা পড়েছি। এই বিক্রিয়াটার জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ সেটা বের করেছি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি অ্যান্ড রেট অফ অ্যাপিয়ারেন্স অফ ডি। এটা কীভাবে, এগুলো কীভাবে বের করতে হয় সেগুলো আগের ভিডিওতে আমরা কিন্তু শিখেছি। এবার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ অ্যান্ড রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি এই দুটো সমান নয়। এখানে দেখতেই পাচ্ছি যে এখানে এটা বেশি পরিমাণে ডিসঅ্যাপিয়ার হচ্ছে এবং বিটা কম পরিমাণ ডিসঅ্যাপিয়ার হচ্ছে। তাহলে যেটা কম সেটাকে বেশি করার জন্য আমরা কি করেছি না, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আবার একইভাবে এই যে সি এর অ্যাপিয়ার হওয়ার হার এবং ডি এর অ্যাপিয়ার হওয়ার হার এই দুটো তো সমান নয়, এবং এখানেও দেখতে পাবো যে ডি এর অ্যাপিয়ার হওয়ার হারটা কিন্তু কম। তো এই কমটাকে বেশির সাথে সমান করার জন্য একটা সংখ্যা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এবং 3টে যখন এইদিকে চলে গেছে তখন 1/3 হয়ে গেছে। এটা আমরা আগের দিন কিন্তু পড়েছি। এবার আমরা রেট অফ দ্য রিয়াকশান বের করা কিন্তু শিখবো, রেট অফ দ্য রিয়াকশান বের করা শিখবো। তাহলে এদের মধ্যে এই যে এদের মধ্যে কোনটা রেট অফ দ্য রিয়াকশান, এটা রেট অফ দ্য রিয়াকশান নাকি এটা রেট অফ দ্য রিয়াকশান নাকি এটা। উত্তরে হচ্ছে যে এদের কোনোটাই রেট অফ দ্য রিয়াকশান নয়। কেন রেট অফ দ্য রিয়াকশান নয়? কারণ রেট অফ দ্য রিয়াকশান কোনো একটা বিক্রিয়ার জন্য রেট অফ দ্য রিয়াকশান এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা একটা নির্দিষ্ট রিয়াকশানের জন্য নিশ্চয়ই রেট ভিন্ন ভিন্ন রেট হতে পারে না। সেই জন্য এটা একটা আলাদা ভ্যালু, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আলাদা ভ্যালু, এটা একটা আলাদা ভ্যালু, এটা একটা আলাদা ভ্যালু, এটা একটা আলাদা ভ্যালু। এই ভ্যালুগুলো ডিফারেন্ট হওয়ার জন্য এদের কোনোটাই আমরা বলতে পারি যে এদের কোনোটাই রেট অফ দ্য রিয়াকশান নয়। তাহলে রেট অফ দ্য রিয়াকশানটা কি, রেট অফ দ্য রিয়াকশানটা কি সেটা আমাকে বের করতে জানতে হবে। রেট অফ দ্য রিয়াকশান বের করার আগে দেখো আমরা এই জিনিসটা আগেই পড়ে ফেলেছি যে এই দুটো অসমানকে সমান করার জন্য 2 মাল্টিপ্লাই করা হয়েছে, 2টা এদিকে গেলে 1/2, এবং এই দুটো অসমান মানে অ্যাপিয়ারেন্স হওয়ার হার অসমান বলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটা এদিকে গেলে 1/3 হয়ে গেছে। এবার এইটা সমানই হচ্ছে কি না এইটা সমানই হচ্ছে এটা, এবং এদের প্রত্যেকটা এই ভ্যালুটা বা এই ভ্যালুটা এদের প্রত্যেকটাই হচ্ছে রেট অফ দ্য রিয়াকশান। তাহলে রেট অফ দ্য রিয়াকশানটা তাহলে কী হবে, রেট অফ দ্য রিয়াকশান সমান হচ্ছে হাফ ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই ডেল্টা টি সমান ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই ডেল্টা টি সমান 1/3 ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ সি ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই ডেল্টা টি। এবার একটা জিনিস দেখো যে এখানে ডেল্টা এবং ডেল্টা মানে তো চেঞ্জ, আর থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে কনসেন্ট্রেশন, তার মানে এখানে কি, এখানে এটা এই যে ডেল্টায় এটা মানে কি বোঝাচ্ছে যে সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এর গাঢ়ত্বটা কতটা চেঞ্জ হচ্ছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এ এবং বি এগুলো কি না, এগুলো হচ্ছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব সবসময় কমে। কীরকম, ধরো এখানে এ যে বিক্রিয়কটা ছিল, এই বিক্রিয়কটা আমি ধরে নিচ্ছি যে এই যে বিক্রিয়ক এ, এই বিক্রিয়কটার প্রথমে গাঢ়ত্ব ছিল 10 এবং বর্তমানে গাঢ়ত্ব হচ্ছে 8। তাহলে এখানে চেঞ্জ মানে কি, তাহলে চেঞ্জটা কি হলো না, চেঞ্জ মানে আমরা জানি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে কি না 8 - 10 সমান -2। যেহেতু এদের গাঢ়ত্বগুলো কমছে, যেহেতু কমছে, তাহলে এখানে কি না এদের চেঞ্জের আগে একটা মাইনাস, এদের চেঞ্জটা তো মাইনাস হচ্ছে তাই না, কারণ চেঞ্জ মানে কি না ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এখানে বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের যে পরিবর্তনটা সেগুলো তো অবশ্যই মাইনাস হবে, কিন্তু বিক্রিয়ার হার সেটা কি কখনো মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে না। সেই জন্য এই মাইনাসগুলোকে, এই যে বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের যে পরিবর্তন এগুলো মাইনাস হয় বলে অলরেডি আমি মানে আগের থেকে আমি একটা মাইনাসকে দিয়ে রাখছি। এখন এটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশান। এইভাবে আমরা একটা বিক্রিয়ার রেটকে রিপ্রেজেন্ট করব। যখন রেটটা রিপ্রেজেন্ট করব তখন বিক্রিয়কগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা মাইনাস চিহ্ন দেবো। তাই কেন মাইনাস চিহ্নটা দেবো বললাম, কারণ এই যে বিক্রিয়কগুলোর যে পরিবর্তন, সেই বিক্রিয়কের যে গাঢ়ত্বের পরিবর্তনটা সেটা তো নেগেটিভ আসছে, কিন্তু কোনো বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে সেই নেগেটিভটাকে পজিটিভ করার জন্য আগের থেকে একটা বিক্রিয়কগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা মাইনাস সাইনকে দিয়ে রাখছি। ক্লিয়ার?
এবার দেখো, তোমরা যদি রেট অফ দ্য রিয়াকশান বের করা এটা যদি শিখে থাকো, তাহলে তোমাদের জন্য এটা একটা প্রবলেমস দেওয়া হলো, এই প্রবলেমসটা তোমরা সলভ করার চেষ্টা করো প্রত্যেকে। দেখো এখানে কি বলা আছে যে N2+3H2 এখান থেকে 2NH3 এটা উৎপন্ন হচ্ছে। এখানে কি চেয়েছে যে রেট অফ ফর্মেশন, এখানে দেওয়া আছে যে যেটা এখানে যেটা দেওয়া আছে যে রেট অফ ফর্মেশন অফ NH3 দিয়ে এর একটা ভ্যালু দিয়ে আছে। এখানে কি বলেছে না, ক্যালকুলেট রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 and H2। চলো এটা তোমরা প্রত্যেকে চেষ্টা করো প্রথমে। এবার এটার উত্তরটা একটু দেখে নাও, যে এখানে যেটা যেটা বলা আছে, যে যে ডেটাগুলো বলা আছে সেটাকে প্রথম লিখে নিয়েছি। এটা হচ্ছে অঙ্ক করার নিয়ম। দেখো এখানে কি বলা আছে যে রেট অফ ফর্মেশন অফ NH3 সমান হচ্ছে এটা, তো সেটা আমি লিখে নিয়েছি যে রেট অফ ফর্মেশন বা রেট অফ অ্যাপিয়ারেন্স অফ NH3। তো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি যে ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ NH3 ডিভাইডেড বাই ডেল্টা টি দিয়ে যে ভ্যালুটা দিয়ে আছে সেটা লিখে ফেলেছি। 2 নম্বরে যেটা লিখেছি যেটা হচ্ছে রেট অফ, এখানে কি চেয়েছে দেখো, এবার এটা তো দেওয়া আছে এটাকে লিখে নিয়েছি, এবার যেগুলো বের করতে বলেছে সেটাকে এরপর আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রেখেছি। এখানে কি ক্যালকুলেট করতে বলেছে যে ক্যালকুলেট দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 and H2। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে ডেল্টা চেঞ্জ ইন N2 ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা বের করতে বলেছে, অথবা এটাকে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। আবার আরেকটা জিনিস কি বের করতে বলেছে যে ক্যালকুলেট দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2, অর্থাৎ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2 এটা সমান কি, ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ H2 ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এবার আমরা একটু আগে রেট ল কি, মানে সরি, যে রেট অফ দ্য রিয়াকশান কি সেটাকে কিন্তু লিখতে আমরা শিখলাম। যে এটা তো ওভারঅল রিয়াকশান, এটা হচ্ছে ওভারঅল রিয়াকশান। তাহলে এখান থেকে যে রেটটা সমান কি হবে, দেখো রেট যখন লিখবো তখন আমরা কি জানি যে বিক্রিয়কগুলোর যে গাঢ়ত্বের পরিবর্তনটা সেটাকে একটা মাইনাস দেবো। বিক্রিয়কগুলোর আগে একটা মাইনাস দেবো, তো সেটাই লিখেছি যে মাইনাস ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ N2 ডিভাইডেড বাই ডেল্টা ডি। আর দেখো এইখানে যে 3টা সেটা 1/3 হয়ে গেছে। কীভাবে হয়েছে সেটা আগেই দেখালাম, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী জন্য এটা 1/3 লিখলাম। আর এই মাইনাসটা কী জন্য দিলাম সেটাও আগেই বলা হয়েছে। দেখো এটাকে কিন্তু আমরা দিয়ে ওভারঅল রিয়াকশানটাকে যে রেটটা সেটা কিন্তু আমরা এভাবে কিন্তু লিখলাম। এবার দেখো যে আমাদের যে একটা ডেটা দিয়ে আছে এটার সাথে দুটো রিলেশন বের করে আমরা এটা বের করে ফেলবো। যেমন এখানে দেখো যে এখানে কি চেয়েছে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2, অর্থাৎ এটা দেখো এটা তো এই ভ্যালুটা, আর এর সাথে কি দিয়ে আছে দেখো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NH3, এটা তো বলে দিয়ে আছে। অতএব এই যে এইটার সাথে এটাকে সমান করে কিন্তু আমরা এটার সাথে এটাকে প্রথম আমরা সমান করেছি, দিয়ে এখান থেকে কিন্তু আমরা যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2 কী হবে সেটা কিন্তু বের করে ফেলেছি। একইভাবে এইটার সাথে এইটা সমান, তাহলে এই দুটোকে সমান করলে নিশ্চয়ই এই জিনিসটা আমরা বের করে নিতে পারবো, সেটাই করেছি। এই দেখো এখানে এই 3টাকে এদিকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে দেখো এইখানে ক্যালকুলেট করলে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমাদের উত্তর। আরেকটা জিনিস কি না, এখানে দেখো যে এই মাইনাসটার অর্থ হচ্ছে এটাই যে এটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তো এই প্লাস মাইনাস নিয়ে কিন্তু কনফিউজ হবে না তোমরা, ঠিক আছে? এবার আমরা নেক্সট টপিকের দিকে যাব, মানে নেক্সট কী আছে সেটাই চ্যাপ্টার আমরা এবার কিন্তু পড়বো।